দর্শক, এই ছবিটি হয়তো আপনারা গত 2 দিন ধরে ইন্টারনেটে বারবার দেখেছেন। কিভাবে সরকারি একজন বিসিএস কর্মকর্তাকে সিনেমার স্টাইলে একদম শেষ করে দেয়া হলো, ঠিক যেন হলিউড বা বলিউডের কোনো ডার্ক থ্রিলার মুভির দৃশ্য। কিন্তু না, এটা পর্দার কোনো গল্প নয়, আমাদের বাংলাদেশেরই একদম জলজ্যান্ত এবং শিউরে ওঠার মতো একটি বাস্তব ঘটনা। একজন মেধাবী তরুণ যিনি মাত্রই নিজের স্বপ্ন পূরণ করে দেশের সেবায় যোগ দিয়েছিলেন, তাকে কিভাবে একটা চলন্ত গাড়ির ভেতরে রাতের অন্ধকারে চিরতরে সরিয়ে দেয়া হলো। আজকে আমরা কথা বলবো 41তম বিসিএস নন ক্যাডার কর্মকর্তা এবং কাস্টমস অফিসার বুলেট বৈগারীর জীবনের এই শেষ ভয়ঙ্কর রাতের ঘটনা নিয়ে। কিভাবে ঘটল সেই মর্মান্তিক ঘটনা, কেন তাকে শেষ করে দেয়া হলো, আর কেন শুধু তিনি হলেন টার্গেট। এখন কি হয়েছে? আমি ঘুরতে পছন্দ করে, বুঝে আমি একদিন ঘুরতে যাবো, যেহেতু ট্রেনিং এ সচরাচর শুক্র শনি ছুটি থাকে না, অনেক সময় দর্শক, শুরুতেই চলুন জেনে নেওয়া যাক কে ছিলেন এই বুলেট বৈগারী। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ডুমুরিয়া গ্রাম, এই গ্রামেরই একজন সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন তিনি। ঘুমাইতেছি আইতেছি, তখন আমি বললাম যে এই ভাষা আমার ছেলের না, আমার ছেলের একটা কিছু হয়েছে, অন্য লোকের হাতে ফোন চলে গেছে। আমি তখন আমার ফ্ল্যাটের বিল্ডিংয়ের লোকদের ডাকছি, তারপর 5টায় থানায় গেছি। আমি 5টায় থানায় যেও ফোনটা ঢুকছে, অনেক কাঠখড় পুড়িয়ে শুধু নিজের মেধা আর অদম্য ইচ্ছা শক্তির জেরে 41তম বিসিএস পরীক্ষায় নন ক্যাডার হিসেবে উত্তীর্ণ হন এবং ঢাকা কাস্টমস কার্যালয়ে যোগদান করেন তিনি। স্বপ্ন ছিল দেশের জন্য কাজ করবেন, নিজের পরিবারের মুখে হাসি ফোটাবেন। পরবর্তীতে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে কর্মরত ছিলেন। বাড়িতে স্ত্রী আর মাত্র 1 বছরের একটি ছোট্ট শিশুপুত্রকে নিয়েছিল তার সাজানো গোছানো একটি জগৎ। কিন্তু কে জানতো এই সুন্দর জীবনটার আয়ু আর মাত্র কয়েকদিনই ছিল। ঘটনার মূল সূত্রপাত হয় গত 25 এপ্রিল রাত থেকে। বুলেট বৈরাগী যখন চট্টগ্রামের কাস্টমস একাডেমিতে তার 44তম বুনিয়াদি বা ফাউন্ডেশন ট্রেনিং নিচ্ছিলেন, সেদিন রাত 11টার দিকে ট্রেনিং শেষ করে তিনি চট্টগ্রামের বাসে ওঠেন কুমিল্লার উদ্দেশ্যে। উদ্দেশ্য ছিল রাতের মধ্যেই পরিবারের কাছে ফেরা। সারা রাত জার্নি করে রাত প্রায় 2:30টার দিকে, অর্থাৎ 2:25 তিনি কুমিল্লার জাগুরঝুলি বিশ্ব রোড বা টমছম ব্রিজ এলাকায় এসে পৌঁছান। বাস থেকে নামার ঠিক পরপরই তার মায়ের সাথে তার শেষবারের মতো ফোনে কথা হয়। বুলেট তার মাকে জানান যে তিনি কুমিল্লায় পৌঁছে গেছেন এবং কিছুক্ষণের মধ্যেই বাসায় আসবেন। কিন্তু তার মা নীলিমা বৈরাগী তখন একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছেন। ছেলের কণ্ঠস্বরটা কেমন যেন একটু অস্বাভাবিক আর অচেনা লাগছিল। কথা বলার টোনটা একদমই স্বাভাবিক ছিল না, যেন কেউ তাকে বাধ্য করে কথা বলাচ্ছে। কিন্তু তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে এটাই তার ছেলের সাথে তার জীবনের শেষ কথা হতে যাচ্ছে। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর যখন ছেলে বাসায় ফিরল না, মোবাইল ফোনটাও বন্ধ পাওয়া গেল, তখন পরিবারের ভেতর থেকে অজানা আতঙ্ক ভর করে বসে। বাস থেকে নামার পর এত রাতে নিজের বাসার যাওয়ার জন্য বুলেটের একটা বাহনের দরকার ছিল। তিনি স্বভাবতই একটা সিএনজি বা অটোরিকশা খুঁজছিলেন। আর ঠিক এই সুযোগটার অপেক্ষাতেই ওত পেতেছিল একটা ভয়ঙ্কর সিন্ডিকেট। 5 জনের একটা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। তারা একটি সিএনজি নিয়ে আগে থেকেই সেখানে শিকারের আশায় ছিল। অভিযুক্ত মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং মোহাম্মদ সুজনকে কুমিল্লা হতে গ্রেফতার করা হয়। তবে এটা কোনো সাধারণ সিএনজি ছিল না, এটা ছিল চলন্ত মৃত্যু ফাঁদ বা একটি ডেথ ট্রাপ। সিএনজির চালকের আসনে বসেছিল একজন, আর ভেতরে যাত্রী সেজে আগে থেকেই বসেছিল চক্রের বাকি সদস্যরা। এদের নাম হচ্ছে সোহাগ, জনি, হৃদয়, জুয়েল এবং সুজন। বুলেট বৈরাগী নিতান্তই সরল বিশ্বাসে রাতের বেলা দ্রুত বাড়ি ফেরার আশায় ওই সিএনজিতে উঠে পড়েন। তিনি হয়তো ভেবেছিলেন ভেতরে থাকা মানুষগুলো তার মতোই কোনো সাধারণ যাত্রী। কিন্তু গাড়ি কিছুটা পথ চলতে শুরু করতেই পাল্টে যায় পুরো দৃশ্যপট। চলন্ত সেই সিএনজির ভেতরেই বুলেটের উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে ঘাতকের দল। তাকে ধারালো ছুরির মুখে জিম্মি করা হয়। যেহেতু তিনি একজন বিসিএস কর্মকর্তা, তিনি হয়তো চেষ্টা করেছিলেন এই অন্যায়ের প্রতিবাদ করার, নিজেকে বাঁচানোর জন্য হয়তো সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আর ঠিক তখনই ঘাতকরা তার উপর চরম আঘাত হানে। দর্শক, এরপরেই ভারী কোনো টুলস বা হাতুড়ি জাতীয় জিনিস দিয়ে তার মাথায় এমনভাবে আঘাত করা হয় যে তিনি আর নিজেকে রক্ষা করতে পারেননি।
তার কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ এবং যাবতীয় মালামাল তারা নির্দয়ভাবে লুটে নেয়। এরপর কোটবাড়ি এলাকায় আইরিশ হিল হোটেলের কাছাকাছি পৌঁছালে চলন্ত সিএনজি থেকেই ধাক্কা দিয়ে তাকে রাতের অন্ধকারে রাস্তায় ফেলে দেওয়া হয়। মাথায় পাওয়া সেই গুরুতর আঘাতের কারণেই ঘটনাস্থলেই চিরদিনের জন্য চোখ বুজেন এই মেধাবী কর্মকর্তা। পরদিন সকালে মহাসড়কের পাশে মিলে তার নিথর দেহ। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে 1 বছরের একটা শিশুর মাথা থেকে বাবার ছায়া চিরতরে সরে যায়। এই জায়গাটাতে এসেই একটা বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। এই যে ঘটনাগুলো ঘটলো, এটা কি স্রেফ একটা বিচ্ছিন্ন ঘটনা? মোটেও না দর্শক। আপনারা যদি একটু খেয়াল করেন তবে বাংলাদেশের মহাসড়কগুলোতে রাতের বেলায় নিরাপত্তা ব্যবস্থার আসলে কতটুকু মজবুত তা নিয়ে কঠিন প্রশ্ন তুলতে পারবেন। কুমিল্লা সহ দেশের বিভিন্ন হাইওয়েগুলোতে এই ধরনের মলম পার্টি, অজ্ঞান পার্টি, ছিনতাইকারী চক্রের দৌরাত্মের ইতিহাস নতুন কিছু নয়। ইন্টারনেট ঘাটলেই দেখা যায় গত কয়েক বছরে ভোরের আলো ফোটার আগেই এই টমথম ব্রিজ বা কোটবাড়ি এলাকায় এমন বহু ঘটনা ঘটেছে। দূরপাল্লার যাত্রীদেরকে টার্গেট করে এরা নিয়মিত ছিনতাইয়ের ফাঁদ পেতে বসে থাকে। এখানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো এই অপরাধী চক্র বা সিন্ডিকেটগুলো এতটাই বেপরোয়া হয় কিভাবে। আজকে যদি বাংলাদেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে একটু তাকানো যায় তাহলে চিত্রটা আসলে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। দর্শক, আইনশৃঙ্খলার দিকে তাকালে দেখা যায় হাইওয়ে পুলিশ আছে, টিম টহল আছে, চেকপোস্ট আছে, কিন্তু তারপরেও গভীর রাতে একটা চক্র কিভাবে দিনের পর দিন এই কাজগুলো করে যাচ্ছে। অনেক সময় মনে হয় সিন্ডিকেটগুলো হয়তো সরকারের বা প্রচলিত প্রশাসনের চেয়েও বেশি শক্তিশালী, কারণ এদের শেকড় অনেক গভীরে। এই যে 5 জন ধরা পড়ল, র্যাবের দেওয়া তথ্য মতে এদের প্রত্যেকের বিরুদ্ধে আগে থেকেই ডাকাতি, চুরি আর মাদকের একাধিক মামলা রয়েছে। তার মানে এরা আগে ধরা পড়েছে, আইনের ফাঁক গলে আবার জামিনে বের হয়ে এসেছে এবং আবারও সেই একই অপরাধে জড়িয়েছে। এদের পেছনে নিশ্চয়ই কোনো না কোনো অদৃশ্য শক্তির মদদ অবশ্যই থাকে। তা না হলে একজন সরকারি কর্মকর্তাকে এভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো দুঃসাহস এরা কোথা থেকে পেল? দর্শক, বাংলাদেশের শাসন ব্যবস্থা এবং আইন শৃঙ্খলার এই জায়গাটিতেই সবচেয়ে বড় একটি গলদ রয়েছে। যখন সাধারণ মানুষের কথা বাদই দিলাম, রাষ্ট্রে একজন প্রথম শ্রেণীর নন ক্যাডার কর্মকর্তার জীবনেরই কোনো নিরাপত্তা নেই, তখন সাধারণ খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী এবং স্টুডেন্ট রাতের বেলা কতটুকু নিরাপদ? আমরা যারা কথায় কথায় স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি, বড় বড় প্রজেক্ট আর উন্নয়নের কথা বলি, কিন্তু মহাসড়কের মোড়গুলোতে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকে, যদি মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা না থাকে, তাহলে এই উন্নয়ন আসলে কাদের জন্য? কোটবাড়ি বা জাগুরঝুলির মতো গুরুত্বপূর্ণ এলাকায় যদি সার্বক্ষণিক হাইওয়ে পুলিশের টহল থাকতো, তাহলে এই ছিনতাইকারী চক্র এতটা সাহস পেত না। সিস্টেমের এই দুর্বলতাগুলোই এই সিন্ডিকেটগুলোকে সরকারের চেয়েও বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর করে তুলেছে। তবে এই ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে র্যাব, বেশ দ্রুততার সাথেই কাজ করেছে। দর্শক, ঘাতকরা হয়তো ধরা পড়েছে, হয়তো তাদের বিচারও হবে, কিন্তু বুলেটের পরিবার কি তার ছেলেকে আর কখনো ফিরে পাবে? তার স্ত্রী কি আর কখনো ফিরে পাবে বুলেটের ভালোবাসা? এই 1 বছরের ছোট্ট শিশুটি কি আর কখনো তার বাবাকে বাবা বলে ডাকতে পারবে? এই ক্ষতি তো আর কোনোভাবেই পূরণ হবার নয়। বুলেট বৈরাগীর এই ঘটনাটি আমাদের সবার জন্য, বিশেষ করে যারা নিয়মিত রাতের বেলা যাতায়াত করেন, তাদের জন্য একটা বড় সতর্কবার্তা। রাত বিরাতে অপরাধী এবং সন্দেহভাজন কোনো যানবাহনে ওঠার আগে নিজেদেরকে 100 বার ভাবতে হবে, কারণ কে জানে বিশৃঙ্খল এই দেশে হয়তো আপনার জন্যেও কোথাও না কোথাও কেউ ওত পেতে মৃত্যু ফাঁদ হিসেবে বসে আছে। তবে শুধু সাধারণ মানুষকে সচেতন হলেই চলবে না, রাষ্ট্রকে তার দায়িত্ব নিতে হবে। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সিসিটিভির নজরদারি বাড়াতে হবে এবং এই ধরনের সিন্ডিকেটের শেকড় উপড়ে ফেলতে হবে, যাতে আর কোনো বুলেট বৈরাগীকে এমনভাবে অকালে ঝরে পড়তে না হয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই ধরনের ঘটনা বারবার বাংলাদেশে ঘটার কারণ কি? বর্তমান সরকার কেন এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না বলে আপনার মনে হয়? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।